এতক্ষণে হয়তো আপনারা ডিএ জাজমেন্টের নির্যাস পেয়ে গেছেন এবং আপনারা নিজেরা হিসাব করছেন বা ভাবছেন। এখন সকলের মনে একটাই প্রশ্ন যে আমি কত টাকা পাবো। যদি 25% হয় সেটাই বা কত টাকা, আর 100% হলে সেটাই বা কত টাকা। সবাই একটা টাকার অঙ্কের হিসাব করছেন। কিন্তু আমি বলবো আজকের যে ভিডিওটিতে যেটি বলতে যাচ্ছি, এটি 124 পাতার এই ডিএর যে জাজমেন্ট কপিটা, এই 124 পাতার জাজমেন্ট কপিটাকে আমি একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং এই জাজমেন্টে কি বলা হয়েছে। এটি একটি, আমি বলবো আমার মতে এটি একটি যুগান্তকারী জাজমেন্ট। এই জাজমেন্টটা ভবিষ্যতে যে কোনো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা একটা হাতিয়ার হতে চলেছে। কারণ দেখুন, আমার অভিজ্ঞতায় দেখেছি ইদানিং একটা ট্রেন্ড যে কোনো সরকারেরই, সেটা হচ্ছে তারা সরাসরি যে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি নিযুক্ত করতে চাইছে না, তারা চাইছে কন্ট্রাকচুয়াল বা বাইপাস হয়েতে, যেখানে সরকারের লায়াবিলিটিটা কম থাকে সেরকমই কর্মীকে নিয়োগ করতে। যে কোনো সরকারি হোক, যে কোনো রাজ্য সরকার বা যে কোনো কেন্দ্র সরকার, এইটা একটি প্রবণতা এসেছে। তার কারণ একটাই, আপনারা বুঝতে পারছেন, একজন কর্মচারী যখন সরকারি কর্মচারী হিসাবে তিনি নিযুক্ত হন, তিনি কিন্তু অনেক দাবি, তার আইনসঙ্গত সংবিধানসম্মত দাবি কিন্তু থাকে, যেগুলো তিনি পেয়ে থাকেন। এক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটি ঘটলো এবং ডিএর জাজমেন্টে যা বলা হলো তা কিন্তু অনেক মারাত্মক মারাত্মক জিনিস। এবং যে একটা সমাজের মধ্যে বিভিন্ন স্তরে যে মানসিকতাকে পোষণ করানোর চেষ্টা করা হচ্ছে, তার একেবারে বিপরীতে গিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে, এই জাজমেন্টকে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমি বলবো এই ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা ধৈর্য ধরে শুনুন, কারণ এখানে যা বলা হয়েছে তার যদি অর্থটা আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা কিন্তু সামাজিকভাবেও ফাইট করতে পারবেন। কারণ দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমাজে, বিশেষত শিক্ষক সমাজ কিন্তু এখন বর্তমানে সামাজিক এক বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি সচরাচর হয়ে থাকেন। দেখুন, একমাত্র প্রফেশন যেটা শিক্ষকতার প্রফেশন, তারা শিক্ষকরা কিন্তু একেবারে সমাজের একেবারে লেস মেন স্তরে, মানে একেবারে লোয়ার স্তরে, একেবারে নিচু স্তরে, অর্থাৎ সমাজের সব থেকে এন্ডিং স্টেজের মানুষের সাথে মেলামেশা করেন, তাদেরকে থাকতে হয়। কারণ স্কুলগুলি একেবারে রিমোট এরিয়াতে থাকে, ফলে সেখানে যারা জব করেন তাদের একেবারে রিমোট এরিয়ার রিমোট মানুষদের সাথে চলা ফেরা, থাকা, খাওয়া দাওয়া সবই কিন্তু হয়। কিন্তু অন্যান্য প্রফেশনে তারাও কিন্তু একই সুবিধা, বরং বলতে গেলে যদি হিসেব নিকেশ করা হয় বেশি সুবিধা পান, কিন্তু তবুও তারা অতটা ফেস করেন না বা ফেস করার পর্যায়ে আসেন না। সেটা আপনি পুলিশ বলতে পারেন, সরকারি ডাক্তার বলতে পারেন, ডিআই, বিডিও, এসডিও, ডিএম, যে কোনো লেভেলের হোক না কেন। আর এই যে জাজমেন্টটা হলো, এতে কিন্তু সমস্ত স্তরের সরকারি কর্মচারীরাই কিন্তু উপকৃত হলেন। তবে আমি বেশি বকবো না, আমি একেবারে এই যে ডিএ কেন দেওয়া উচিত, ডিএটা কি, সে সম্পর্কে একেবারে জাজমেন্ট কপিতে কি বলা হয়েছে খুব সুন্দর উদ্ধৃত করা হয়েছে। সব থেকে বড় ব্যাপার দেখুন, আজকে আপনি যদি টাকার হিসেবটা করেন, আপনি কিন্তু টাকাটা নিয়ে যদি লাফালাফি করেন, আমার মনে হয় না এত সহজে আপনি ডিএর পুরো টাকাটা পেয়ে যাবেন বা 25%ও পাবেন। এটা বড় কথা নয়, আপনি পান বা না পান, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসেছে এটা কিন্তু সবাইকেই মানতে বাধ্য। আর এই জাজমেন্টে যা বলা হয়েছে তাতে রিভিউ পিটিশন হলেও কিন্তু খুব একটা যে বদলাবে তা কিন্তু নয়, এমনও অনেক অনেক কিছু কিছু জায়গায় আছে। কারণ এই জাজমেন্টে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিসকেই এত সুন্দরভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে, টাইম লাইন দেওয়া হয়েছে এবং সব কিছু ওয়েল ওরিয়েন্টেড, ওয়েল স্ট্রাকচার করা হয়েছে, যাতে করে এখান থেকে কেউ বেরোতে না পারে। মানে এর আগেও অনেক জাজমেন্ট দেখেছি, অনেক জাজমেন্ট কপি পড়েছি, সেখানে একটা নির্দেশ দেওয়া হয় একটা বিশ্বাস থেকে যে সরকার এটাকে মেনে চলবে। সাধারণত ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সরকারের কাছে যখন কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয়, তারা সেটা মেনে চলে বা মেনে নেয়। কিন্তু এই জাজমেন্ট এমন একটা জাজমেন্ট এসেছে যেখানে একেবারে পুঙ্খানুপুঙ্খ উদ্ধৃত করা হয়েছে এবং এমনকি আপনারা শুনেছেন কমিটি গঠন করতে বলা হয়েছে। সেটা তারা শুধু বলেননি যে আপনারা একটা কমিটি গঠন করুন, এটা বলেই ক্ষান্ত হননি, তারা অলরেডি কমিটি গঠন করেই দিয়েছেন। কমিটিতে কে কে থাকবেন তাদের নাম বৃত্তান্ত সব উল্লেখ আছে। অর্থাৎ
ওয়েল মাইন্ডেড, ওয়েল স্ট্রাকচার বলতে পারেন। মারাত্মক জাজমেন্ট। পুরোটা থাকুন, পুরোটা শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন। এখন যদি সময় না থাকে স্কিপ করে যান, পরে সময় নিয়ে দেখুন। তো যাই হোক, এই জাজমেন্টে কি আছে এটা একটু আমরা চাই একেবারে একটু প্রথম থেকেই পড়ব। হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু জিনিসটা দেখুন, জেনে রাখুন, এবং এই জাজমেন্টের প্রত্যেকটা পয়েন্টে আমি আস্তে আস্তে বলে যাচ্ছি। এই জায়গাটা দেখুন, প্রথমে এক্সোডিয়াম ভূমিকা। এখানে ভূমিকায় কি বলা হয়েছে, দ্য আইডিয়া অফ এ ওয়েলফেয়ার স্টেট কাস্টস এ পজিটিভ ডিউটি আপন দ্য স্টেট to ensure the social and economic well-being of its citizens। মারাত্মক কথা। আপনি প্রত্যেকটা ছন্দে ছন্দে শিহরিত হবেন এবং আপনি বুঝবেন যে এটা কি পরিমাণে, কি ব্যাখ্যায় এই জাজমেন্টটা করা হয়েছে। দ্য আইডিয়া অফ এ ওয়েলফেয়ার স্টেট, একটি ওয়েলফেয়ার স্টেট, জনমুখী একটি রাজ্য, যার প্রাইমারি ডিউটি, পজিটিভ ডিউটি, তার কি না, স্টেট টু এনশিওর দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং অফ ইটস সিটিজেন্স। অনেকেই বলেন যে ইনারা ডিএ পাচ্ছেন তাই ইনারা দেশের বা সমাজের শত্রু, কিন্তু নয়। এখানে প্রথম কথা দিয়ে শুরু হলো, দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং অফ ইটস সিটিজেন্স, এর নাগরিকদের সোশ্যাল এবং ইকোনমিক ওয়েলবিং। যারা অনেকে বলেন যে এটা ডিএ দিলে তাদেরই উপকার, না, ডিএ দিলে কিন্তু শুধু তাদের নয়, এই ডিএর মাধ্যমে সরকারি কর্মচারীদের মাধ্যমে ফ্লো অফ ইকোনমিক্যাল ব্যালেন্সেসটাকেও কিন্তু রক্ষা করা হয়। ডিএ যখন বাড়বে, ইনফ্লেশন রেটকে প্রতিহত করা হবে, তখন বাজারে চাহিদা বা ডিমান্ড বাড়বে। বাজারে যখন ডিমান্ড বাড়বে, অটোমেটিক্যালি সাপ্লাই বাড়বে। এই ব্যাপারগুলো কিন্তু বোঝা উচিত। এই ব্যাপারগুলোকে কেমন যেন সমাজে একটা চাপিয়ে দেওয়ার মনোভাব চলছে। তারপরে আসুন, দ্য রোল অফ দ্য স্টেট ইজ অ্যাজ সাচ নট লিমিটেড টু মেনটেনিং ল অ্যান্ড অর্ডার ফর ফ্যাসিলিটেটিং মার্কেটস, বাট এক্সটেন্ডস to creating or easing the way for conditions in which individuals can live with security, dignity and a reasonable standard of living। খুব মারাত্মক কথা বলা হলো। কি একটা স্টেটের, এখানে স্টেট বলতে দেখুন, এই স্টেট মানে কিন্তু কোনো স্টেট না, এটা স্টেট হতে পারে, কান্ট্রি হতে পারে, মানে যে কোনো একটা পেরিফেরির কথা বলা হয়েছে, যে পেরিফেরি একটা শাসনতন্ত্র দ্বারা শাসন হতে থাকে এবং তাতে জনগণ তার অংশীদার হন, সেই স্টেটেরই কথা বলা হয়েছে। দ্য রোল অফ দ্য স্টেট ইজ অ্যাজ সাচ নট লিমিটেড টু মেনটেনিং, শুধু স্টেটের কাজ নয় যে তা সেই স্টেট ল এবং অর্ডার মেনটেন করবে এবং মার্কেটকে রেগুলেট করবে, অর্থাৎ মার্কেটকে রেগুলেট করে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করাই এই স্টেটের একমাত্র কাজ নয়। তারা কি করবে, বাট এক্সটেন্ডস টু ক্রিয়েটিং অর ইজিং দ্য ওয়ে ফর কন্ডিশনস ইন উইচ ইন্ডিভিজুয়ালস, প্রত্যেক ব্যক্তি, সমাজের প্রত্যেক স্তরের প্রত্যেক ব্যক্তি যেন তারা বাঁচতে পারে সিকিউরিটি ডিগনিটি মর্যাদা অ্যান্ড এ রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং তাদের থাকবে। এটা কিন্তু সংবিধানের ধারায় বলা হয়েছে, পরে আসছি জাজমেন্টে উল্লেখ করা হয়েছে যে সংবিধানের ধারাতেই কিন্তু এটা উল্লেখ আছে। শুধুই বেঁচে থাকা নয়, বেঁচে থাকার অর্থ হচ্ছে লিভ উইথ সিকিউরিটি, ডিগনিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে মেনটেন্ড হবে। ওয়ান অফ দ্য মোস্ট পারসিস্টেন্ট থ্রেটস টু দিস অবজেক্টিভ দ্যাট হ্যাজ বিকাম এ পারমানেন্ট ব্যাড পেনি ইজ ইনফ্লেশন। এই ব্যাড পেনি, যেটা ইনফ্লেশন নামে বলা হচ্ছে, মানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেইটা এটাকে কিন্তু মানে এটাকে নষ্ট করে দেয়, এটাকে প্রতিহত করে। সেইটাকে ব্যাড পেনিটাকে করার জন্য কি করার দরকার সেটা বলছে, হুইচ স্টেডিলি এরোডস পারচেজিং পাওয়ার। এই ব্যাড পেনিটা বা ইনফ্লেশনটা কি করে না, এটা পারচেজিং পাওয়ারটাকে কমিয়ে দেয়, ক্ষয় করে। thereby placing a disproportionate burden on salaried and lower income groups। এটা ডিসপ্রপোর্শনেট বার্ডেন, বাধ্যবাধকতা তৈরি করে দেয় যারা স্যালারিড এবং লোয়ার ইনকাম গ্রুপস আছে। ইন দিস কনটেক্সট ডিয়ারনেস অ্যালাউন্স ইমার্জেস অ্যাজ এ প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ প্রোটেকশন ইন দ্য হ্যান্ডস অফ দ্য ওয়েলফেয়ার স্টেট হুইচ প্রোটেক্টস ইটস এমপ্লয়িজ ফ্রম দ্য অ্যাডভার্স এফেক্টস অফ রাইজিং প্রাইসেস। তাহলে এইটাকে প্রতিহত করার জন্য বা এইটাকে এফেক্টিভলি ট্যাকল করার জন্য রাজ্যের কি হাতিয়ার থাকে, রাজ্যের একটাই হাতিয়ার, সেটা কি, ডিয়ারনেস অ্যালাউন্সটাকে ইমপ্লিমেন্ট করা।
এবারে দেখুন, দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং এ রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ ক্লোজলি টাইড টু দ্য কনস্টিটিউশনাল আইডিয়া অফ ডিগনিটি। হিউম্যান ডিগনিটি ডাজ নট মিন মেয়ার ফিজিক্যাল সার্ভাইভাল। এখানে বড় কথা বলা হলো, মানে তাদের মানুষের ডিগনিটিটা মানেই শুধু তাদের শারীরিকভাবে বেঁচে থাকা নয়, ফিজিক্যাল সার্ভাইভাল নয়। অ্যাক্সেস টু ফুড, ক্লোথিং, হেলথ কেয়ার, শেল্টার অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু পার্টিসিপেট মিনিংফুলি ইন সোশ্যাল লাইফ। মানে সোশ্যাল লাইফে পার্টিসিপেট করা, অর্থাৎ কারো আত্মীয় বাড়িতে আত্মীয়তা রক্ষা করা, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে তাদের দান ধ্যানের ব্যাপার থেকে, এই সমস্ত বিভিন্ন যে সোশ্যাল লাইফটাকে সঠিকভাবে লিড করার জন্য এই কিন্তু তাদের একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বোঝায়। ডিগনিটিটা মানেই এইটা। ডিগনিটি ইজ compromised when individuals are unable to meet these basic needs। ডিগনিটিটা কম্প্রোমাইজড হয়ে যায় যখন তারা এই বেসিক নিডসটাকে ফুলফিল করতে পারেন না। দিস লিঙ্ক ইজ রিকগনাইজড ইন আওয়ার কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 21। দেখুন, যে সংবিধানের ধারা নিয়ে কিন্তু বারবার সওয়াল জবাব হচ্ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তারা বলতে চাচ্ছিলেন যে সংবিধানের ধারা অনুযায়ী বা সংবিধান স্বীকৃত, এই ডিএটা সংবিধান স্বীকৃত নয়, কিন্তু সুপ্রিম কোর্ট, মানে শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্ট দাবি করছেন, সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের যে বক্তব্যকে অ্যানালিসিস করে বলছেন না, কনস্টিটিউশন অনুযায়ীও আর্টিকেল 20 অনুযায়ী কিন্তু এটি খুব দরকারি। এইটা তারা লিঙ্ক করলেন। দিস লিঙ্ক ইজ রিকগনাইজড, এটি রিকগনাইজড হয়েছে। এটা কোথায় না, আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 21-এ, হুইচ গ্যারান্টিজ দ্য রাইট টু লাইফ, যেটা তাদের গ্যারান্টি দেয় রাইট টু লাইফ, জীবনে বেঁচে থাকার অধিকার, অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এই যে রাইট টু লাইফ, এই যে বেঁচে থাকার অধিকার মানে শুধুই ফিজিক্যাল সার্ভাইভাল নয়, বেঁচে থাকার অধিকার মানে দ্য সার্ভাইভাল উইথ ডিগনিটি অ্যান্ড পার্সোনাল লিবার্টি। Judicial interpretation has consistently held that the right to life includes the right to life with human dignity, encompassing livelihood, adequate nutrition, shelter, and basic amenities. This right under Article 21 would lose its substantive meaning without a minimum standard of living। সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপের কিছু কথা লেখা হলো। এর পরেও সংবিধানের কোন কোন ধারা এই ডিএকে স্বীকৃতি দেয় সেটাই চলবে আরও অনেক কথায়। এখানে বলে রাখি, এই যে রায়টা দেখুন, আপনি এই ডিএর রায় অনুযায়ী 100% পাওয়ার হকদার, একেবারে নিঃসন্দেহে। কিন্তু আপনি পাবেন কি না সে বিষয়ে আপনারও সন্দেহ আছে, সকলেরই সন্দেহ আছে, কারণ পূর্বতন অভিজ্ঞতাগুলো আপনাকে সেই সন্দেহটাকে আরও জাগিয়ে দিচ্ছে। তো এটাই স্বাভাবিক যে আপনি হয়তো এই 100% কেন, মানে 10%ও পাবেন কি না সেটি সন্দেহ আছে। কিন্তু আপনি পান আর না পান, এটা যে কোনো সময়ের জন্য ভবিষ্যতে এটি একটি বড় হাতিয়ার। এবং এখানে যে ব্যাখ্যা করা হলো, এটা কিন্তু অ্যানালিসিস অফ দ্য হাইয়েস্ট অ্যাপেক্স কোর্ট অফ দ্য আর কান্ট্রির একটি অ্যাপেক্স কোর্ট, যেখানে দুজন জাজেসের একটা ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে। অতএব একে খণ্ডন করা আর কারুর পক্ষেই সম্ভব নয়, সেটা স্টেট হোক, সেন্ট্রাল হোক, অন্য যে কোনো স্টেট হোক। এখানে যে ব্যাখ্যা করা হলো সেই ব্যাখ্যাটাও যুগ যুগ ধরে এটির উদাহরণ চলতে থাকবে। তাই এই জায়গাতে কিন্তু আসতে হবে আমাদের এবং বুঝে নেওয়া দরকার, এবং এটা সোশ্যালেই কিন্তু ফাইট করা দরকার। তবে হ্যাঁ, সোশ্যাল যেমন ফাইট হবে পাওয়ার হকদার নিয়ে, তেমন রেসপন্সিবিলিটির একটা জায়গা অবশ্যই থাকে। আমি অবশ্যই সে বিষয়ে নিঃসন্দেহ, সবাই এ বিষয়ে তাদের কাজ সম্পর্কে রেসপন্সিবল, যেমন যেমন এই হক হিসাবে তারা পাওনা প্রাপ্য তাদের অধিকার থাকে। এইখানে এবারে আসুন কোন পয়েন্টটা, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন রাইট অ্যাট দ্য আউটসেট অফ আওয়ার ফাউন্ডিং চার্টার এস্টাবলিশেস দিস কানেকশন বিটুইন ডিগনিটি অ্যান্ড মেটেরিয়াল কন্ডিশনস অফ লাইফ by committing the state to social and economic justice, equality and fraternity, assuring the dignity of the individual. The preamble sets the philosophical foundation of the Indian welfare state.
যে ওয়েলফেয়ার স্টেটের ব্যাখ্যা বা ডেফিনেশন একেবারে প্রথমে দেওয়া হচ্ছিল যে ওয়েলফেয়ার স্টেট মানে কি, তাদের কি ডিউটি, তাদের কি কর্তব্য, সমাজে তাদের কোন জায়গা সমাজকে দেখতে হয়, সেখানেই বলা হলো যে এখানে এই কনস্টিটিউশনে তার কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এবং তাকে ব্যাখ্যায়িত করা হয়েছে যে একটা ইন্ডিয়ান যে ওয়েলফেয়ার স্টেট তার কি কি ম্যাটেরিয়াল কন্ডিশনস এবং ডিগনিটির মধ্যে কি কানেকশন আছে। তারপরে দেখুন, উইথ লার্জ সেকশনস অফ পপুলেশন স্টিল বিং আনএবল টু অ্যাচিভ অ্যান্ড মেনটেন বেসিক স্ট্যান্ডার্ডস অফ লিভিং, ইট ইজ ক্লিয়ার দ্যাট মাচ ইজ লেফট টু বি ডিজায়ার্ড হোয়েন ইট কামস টু দ্য আইডিয়ালস অফ সোশিও ইকোনমিক জাস্টিস। তো এটা তো বলা হলো, এবার আসি একেবারে কনস্টিটিউশনের মধ্যে ঢোকা হচ্ছে। কনস্টিটিউশনের মধ্যে থেকে এর মানে খোঁজা হচ্ছে যে ডিয়ারনেস অ্যালাউন্স সত্যি কনস্টিটিউশনালি অ্যাপ্রুভ কিনা। দেখুন, দ্য স্ট্রংগেস্ট জাস্টিফিকেশন ফর ডিয়ারনেস অ্যালাউন্স ইন ইন্ডিয়া, দো স্ট্যাচুটরি ইন নেচার, লাইজ ইন ইটস কনস্টিটিউশনাল গ্রাউন্ডিং, especially in the directive principles of state policy. Articles 38, Articles 39 and 43 thereof implore upon the state to promote social and economic justice, reduce inequalities, and secure a living wage and decent conditions of work. Dearness allowance gives practical effect to the above mentioned stipulations of the Constitution, providing a barrier against salaries being compromised in value beyond sustenance. তাহলে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে ডিয়ারনেস অ্যালাউন্সটা এটা স্ট্যাচুটারি নয়, কিন্তু কনস্টিটিউশনাল গ্রাউন্ড আছে। কোন গ্রাউন্ড দেখাচ্ছেন? তারা বলছেন যে এটা সোশ্যাল জাস্টিস চাই, একটা ইকুয়ালিটি চাই, স্ট্যান্ডার্ড অফ লিভিং সেট করা চাই, এবং আর্টিকেল 38, 39 এবং 43 সেটা স্টেটকে এই জায়গাটাকে মেনটেন করার জন্য কনস্টিটিউশনালি কিন্তু এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরে দেখুন, ডিয়ারনেস অ্যালাউন্স রিপ্রেজেন্টস এ ক্লিয়ার ইন্টারসেকশন অফ প্রিন্সিপালস অফ ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড দোজ এনশ্রাইন্ড বাই দ্য কনস্টিটিউশনাল ভিশন। এই ডিয়ারনেস অ্যালাউন্সটা একটা ইন্টারসেকশন, একটা কানেকশন করে, তাদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে কার প্রিন্সিপালস অফ ওয়েলফেয়ার স্টেট এবং কনস্টিটিউশনালের যে একটা ভিশন আছে তার মধ্যে, এই দুটোর মধ্যে একটা ক্লিয়ার ইন্টারসেকশন আছে। দেখুন, এই যে রায়টা, এইটি কিন্তু রোপা 2009 উপর বেস করে এই রায়। সরকারি কর্মচারী সংগঠন যারা আছেন, যারা এই রায়কে ছিনিয়ে এনেছেন, তারা কিন্তু এর উপরে বেস করেই রায়টাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এইটা কিন্তু বকেয়া টাকা 2008 থেকে 2019 পর্যন্ত যে টাকাটা ডিফারেন্স হচ্ছে ফ্রম সেন্ট্রাল যে ডিএটা ছিল সেইটার থেকে স্টেটের ডিএর মধ্যে যে পার্থক্য, সেইটিকে আদায় করার জন্য এই রায়টি। কিন্তু রোপা 2019 যে রোপা, সেখানে সুপরিকল্পিতভাবেই হোক বা যে কোনোভাবেই হোক ডিএর কথাটা কিন্তু উল্লেখ ছিল না। কিন্তু এই রায় এমন একটা ইমপ্লিকেশন দিল বা দিচ্ছে যে সেটা না থাকলেও কিন্তু সেটা আদায়যোগ্য হওয়ার একটা পথ বা প্রশস্ততা করে দিল, পথটা খুলে দিল বলা যেতে পারে। কারণ না দিলেও সেটা কিন্তু যেহেতু এখানে লিগেলি ভ্যালিড বলা হলো এবং এখানে ডেফিনেশন দেওয়া হলো। দেখুন, ডিয়ারনেস অ্যালাউন্সের ডেফিনেশন কি দেওয়া হয়েছে। ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিএ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট অ্যামাউন্ট অফ মানি which is added to a person's basic pay or pension by the employer because of rising prices and other costs. In similar terms are the cost of living adjustment, which is defined as an increase in a person's wages. এইগুলো ব্যাপার। তার মানে এইটি পার্সনস বেসিক পে অর পেনশন যারা পান, পেনশনের সাথে এই টাকাটা অ্যাড হয়ে যায় এবং তার উপরে এই বাকি সমস্তগুলো হিসাব হয়। তার মানে এই ডিএটা হলো পার্সনের বেসিক পের সাথে অ্যাড হয়, সেই অ্যামাউন্ট অফ মানি যেটা অ্যাড হয় পার্সনের বেসিক পের সাথে। এবারে ইনফ্লেশনকে ব্যাখ্যা করা হয়েছে। আসলেই এখানে একটা যেটা এই জাজমেন্টে যেটা প্রতিষ্ঠা করা হয়েছে যে ইনফ্লেশনকে প্রতিহত করার জন্যই এই যে ব্যবস্থাটা, যে টাকাটা বেসিক পের সাথে একটা পার্সেন্ট অফ অ্যামাউন্ট, সেই পার্সেন্টটা আবার হিসাব করা হবে কার রেসপেক্টে না, কনজিউমার প্রাইস ইন্ডেক্স,
এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে হিসাব করা হবে, তার রেসপেক্টে একটা পার্সেন্ট অ্যামাউন্ট যেটা আসবে সেইটা বেসিকের উপরে হিসাব করে সেটা বেসিকের সাথে অ্যাড হবে, মানে সেই টাকাটা এক্সট্রা হবে, সেটা ডিএ হিসাবে দেওয়া হবে। কিন্তু এই ডিএটা কি না, এই ডিএটা হচ্ছে ইনফ্লেশনকে প্রতিহত করার জন্য, অর্থাৎ ডিএ মিনস দ্য অপোজিট অফ ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনকে প্রতিহত করলে একটা হাতিয়ার, সেটা হচ্ছে কি ডিএ। তার মানে যদি কোনো সরকার বলে ডিএ দেব না, তার মানে আপনি অস্বীকার করছেন ইনফ্লেশন হচ্ছে না, ইনফ্লেশন হচ্ছে না তাই ডিএ দেবেন না, এটা হতে পারে না। ইনফ্লেশন অলওয়েজ, এটা একটা স্বাভাবিক ব্যবস্থা, সমাজের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়ে ইনফ্লেশন, এটা থাকবেই এবং তার ব্যাখ্যাও দেওয়া আছে। তার মানে ইনফ্লেশন আছে মানে ডিএ আছে, সেটা আপনি আইনে রাখুন আর না রাখুন, যেহেতু এই মানে জাজমেন্টে ডিএটাকে কনস্টিটিউশনালি ভ্যালিড বলা হলো, তাই সেটা পরবর্তীকালে কোনো স্টেট যদি আইন করেও বলে যে ডিএ আমরা দিতে বাধ্য নই বা ডিএ আমরা দেব না, তাহলে কিন্তু সেটা লিগেল হবে না, সেটা মানে একেবারেই খারিজ হয়ে যাবে। তো ইনফ্লেশন যেটা বলা হলো, দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস ডিফাইন্স ইনফ্লেশন অ্যাজ দ্য রেট অফ ইনক্রিজ ইন প্রাইসেস ওভার এ গিভেন পিরিয়ড। Inflation is typically a broad measure such as overall increase in prices or the increase in cost of living in a country, but it can also be a more narrowly calculated ফর সার্টেন গুডস। যাই হোক, এইসব আর পড়ছি না, তো ইনফ্লেশন সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো বলা হয়েছে। এবারে এখানে বিভিন্ন জাজমেন্টের কথা তুলে ধরা হয়েছে, আগে যত লিগ্যাল ব্যাটেল হয়েছিল তার লিগ্যাল ব্যাটেলের কথাগুলো বলা হয়েছে, এবং এখানে ডিএর ব্যাপারটাও কিন্তু একেবারে উল্লেখ করা আছে, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন একেবারে ডিএ কত দেওয়া হয়েছে, যে এই যে 1 এপ্রিল থেকে ডিএ কত স্টেট গভর্নমেন্ট কত ডিএ দিয়েছে, কত পার্সেন্ট, সেটি কিন্তু একেবারে লিপিবদ্ধ হয়েছে। এখান থেকে পালানোর কোনো উপায় নেই, এই লিপিবদ্ধ ডিএটা। এবারে সেন্ট্রাল গভর্নমেন্ট কত দিয়েছিল সেটাও কিন্তু 2006 থেকে একেবারে লিপিবদ্ধ হয়ে আছে। তো অনেক ডিএর ব্যাপার নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক রায়ের উল্লেখ করা হয়েছে, কনস্টিটিউশনের ভ্যালিডিটির কথা, অনেক কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে, সেই কোয়েশ্চেনের কোর্ট সঠিক তার অ্যান্সারসও প্লেস করেছেন এই জাজমেন্ট কপিতে। সেগুলোর মধ্যে না গিয়ে, কারণ প্রচুর বড় একটা ভিডিও হয়ে যাবে, সেই কারণে আমরা একেবারে কি ডিরেকশনস দেওয়া হয়েছে সেই পার্টে আমরা চলে আসি। এবারে অ্যাপ্রোপোজ টু দ্য অ্যাবাভ উই পাস দ্য ফলোয়িং অর্ডার। কি বলা হলো, দ্য অ্যাপিলস আর পার্টলি allowed to receive dearness allowance is a legally enforceable right। খুব মারাত্মক এই কথাটি, মানে এই কথাটি আমি বলতে চাইছি, যেখানে দেখুন ডিএটা কত দেওয়া হবে, আপনি কত টাকা পেলেন, সেটার থেকে বড় কথা আপনার রাইটটা এস্টাবলিশড হলো। দ্য ডিয়ারনেস অ্যালাউন্স ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট that has accrued in favor of the respondents employees of the state of West Bengal. Given its incorporation in ROPA rules, the AICPI is the standard to be followed by the appellant state of, এবং যেটা নিয়ে স্টেট বারবার দাবি করছিল যে আমরা আমাদের মতো করে দিয়ে দেবো, দিয়ে যদি দিতেই হয় স্টেট তার নিজের মতো করে নিজের একটা পার্সেন্টেজ সে একটা ভাববে, তারা কোনো কমিটি গঠন করতে পারে, যাই কিছু করুক না কেন সেইটা অনুযায়ী তারা একটা ডিএ লামসাম দেবে, সেটা 4% হোক 10% হোক, সেটা মেবি 100% হতে পারে, 200% হতে পারে, কিন্তু স্টেট তার মতো করে ভাববে। এই দাবিটা নিয়ে যাওয়া হয়েছিল যে হোয়াই AICPI, অল ইন্ডিয়াকেই আমাকে কেন বেছে নিতে হবে, আমার তো অন্য স্টেটেরও এই একেবারে এইরকমই যুক্তি খাড়া করা হচ্ছিল যে স্টেটের যেহেতু আমাদের ইন্ডিয়াতে যেহেতু ফেডারেল স্ট্রাকচার আছে, অর্থাৎ স্টেটের নিজস্ব বিধানসভা আছে, স্টেটের নিজস্ব আইন তৈরি করার ক্ষমতা আছে, তাহলে হোয়াই আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কেন মানব? আমরা তো অন্য স্টেটেরও কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানতে পারি, আমরা নিজের স্টেটেরও মানতে পারি। কিন্তু জাজমেন্ট কপিতে যেটা উল্লেখ করে দেওয়া হলো যে AICPI হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড, যেটাকে টু বি ফলো করতে হবে। দ্য অ্যাপিল্যান্ট স্টেট, এখানে যেহেতু স্টেট হচ্ছে অ্যাপিল্যান্ট হয়ে গেছিল তাই বলা হচ্ছে অ্যাপিল্যান্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ডিটারমিনেশন অফ এক্সিস্টিং এমুলমেন্টস।
The employees of the appellant state shall be entitled to release of arrears in accordance with this judgment for the time 2008 to 2019. On 16th May 2025 we had passed the following order, অর্থাৎ এই তারিখে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যেটা 25%-এর কথা, অ্যাটলিস্ট রিলিজ 25%, সেইটা দিতে বলা হয়েছিল, সেটি বলা হলো যে এইটি আপনারা দিয়ে দেন। ইন্টারিম ডিরেকশনস ইস্যুড হেয়ারিন অ্যাবাভ শ্যাল বি কমপ্লাইড উইথ ইমিডিয়েটলি, এটাকে ইমিডিয়েট কমপ্লাই করতে বলা হয়েছে, অর্থাৎ তারা বলেছিলেন 25% মিনিমাম এখনই দিয়ে দেন, তো সেইটি বলা হলো যে 25%টা ইমিডিয়েট এটাকে কমপ্লাই করুন। অন অ্যাকাউন্ট অফ সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন ল, যেটা স্টেটের ক্ষেত্রেও বলা হয়েছিল যে দেখুন আমরা এই 25%টা আমরা এখনও তো অর্ডারটা ফুলফিল হয়নি, অর্ডারটা তো কমপ্লিট হয়নি, এখন অর্ডারে যদি এমন আসে যে কোনো ডিএ পাওয়ার হকদারই নয় কর্মচারীরা, তাহলে তো এই 25% যে আমরা দিয়ে দিলাম সেটা তো সবাই কর্মচারীরা খরচ করে ফেলবেন, আমরা তো আর ব্যাক পাবো না, তাহলে এইটা আমরা এখন কি করে দেবো? এটা রক্ষা করতে গিয়ে এনারা এইবারে ফাইনাল জাজমেন্টে বলে দিলেন অন অ্যাকাউন্ট অফ সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন ল ইফ এনি, যদি কোনো সাবসিকুয়েন্ট চেঞ্জে ভুলবশত বা যে কোনোভাবেই হোক অন্য কোথাও যদিও চেঞ্জ হওয়ার কথা নয় তবুও লেখা হলো সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন ল ইফ any amount that would be disbursed in compliance of this judgment shall not be liable to be recovered, এটা কোনো ল চেঞ্জের ফলে আর রিকভার যোগ্য নয়। Considering the financial implications involved and also recognizing the need for a structured release of funds so as to not prejudicially impact state's exchequer while at the same time balancing the rights of the employees to receive emoluments due to them, we find it fit to constitute a committee to monitor the implementation of the direction issued herein above as follows. খুব সুন্দর রায় যেখানে কমিটি গঠন করতে বলা হলো, অর্থাৎ শুধু তারা রায় দিয়েই ছেড়ে দিলেন না যে এই 100% দিয়ে দিতে হবে বা অমুক তারিখের মধ্যে দিয়ে দেন, কিন্তু সেই দেওয়াটা কি পরিমাণে হবে, কীরকমভাবে দেওয়া হবে, কবে কবে দেওয়া হবে তাকে মেনটেন করার জন্য এই কমিটি কিন্তু কোনো টাকা নির্ধারণ করবে না, মানে 100% দেওয়া হবে না 75% দেওয়া হবে না 80% দেওয়া হবে এটা নির্ধারণ করবে না। এই কমিটি কি করবে, ওই যে 25% বাদ দিয়ে বাদ বাকি যে 75% রয়ে গেল সেই বাকিটার জন্য এই কমিটি গঠন করা হলো। 75% দিতেই হবে, কিন্তু তার জন্য কমিটি কি বললো, কি কমিটির কাজ কি হবে সেটা বলছি। তো কমিটিতে কে কে থাকবে সেটা হচ্ছে এ রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ, নেমলি নামও বলে দেওয়া হলো অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রা চেয়ারপারসন, ফর্মার চিফ জাস্টিস মিস্টার তারলোক সিং চৌহান অ্যান্ড গৌতম ভাদুড়ি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর সিনিয়র মোস্ট অফিসার ইন হিজ এস্টাবলিশমেন্ট নমিনেটেড বাই হিম। তাহলে মোট 4 জন হলেন, একজন হচ্ছে ইন্দু মালহোত্রা, আর একজন তারলোক সিং চৌহান অ্যান্ড গৌতম ভাদুড়ি, অ্যান্ড হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। দেখুন এখানে কিন্তু এই যে কমিটিতে একটা ব্যাপার আমি খেয়াল করছিলাম, এই কমিটিতে কিন্তু স্টেটের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। এই স্টেটের যেহেতু রিপ্রেজেন্টেটিভ নেই তাই স্টেট কিন্তু চাইতে পারে যে আমাদের স্টেটের পক্ষ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ দেওয়া হোক, এবং এটা নিয়েও অ্যাপিল হলেও হতে পারে, এটা আমার একটা মানে প্রি অ্যাসাম্পশন বলতে পারেন। তাই এই যে কমিটি এটা নিয়েও একটা জলঘোলা কিন্তু হলেও হতে পারে, যেটা বলে আমি মনে করছি। তারপরে দ্য ইম্পোর্ট অফ দ্য কমিটি শ্যাল বি ইন কনসালটেশন উইথ দ্য স্টেট অথরিটিজ টু ডিটারমাইন, অর্থাৎ কমিটির কি কাজ হবে সেইটা এইখানে বলা হলো। টোটাল অ্যামাউন্ট টু বি পেড, কত টাকা টু বি পেড, এটা কিন্তু পার্সেন্ট হিসাব নয়, এটা 75%ই, কিন্তু সেই টাকাটা হিসাব করতে হবে। অর্থাৎ 2008 থেকে 2019 পর্যন্ত যে টোটাল এই সময়টা এরিয়ার হলে কত টাকা দিতে হবে সেই টাকাটা তাদের হিসেব করতে হবে, এমপ্লয়ি ধরে ধরে বের করতে হবে, সেইটা তাদেরকে এই কাজটি টোটাল এই কমিটির কাজ। শিডিউল অফ পেমেন্টস হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো, এবং এই কমিটি আরও একটা জিনিস করবেন, তারা একটা শিডিউল প্রিপেয়ার করবেন, যে শিডিউলটা মেনটেন করতে হবে বা ফলো করতে হবে ওই স্টেটকে ফলো করতে হবে। আর কি
পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ দ্য অ্যামাউন্টস। ওই যে শিডিউলটা করলেন ওই শিডিউল অনুযায়ী অ্যামাউন্টসগুলোকে রিলিজ করতে হবে এবং সেটা রিলিজ হচ্ছে কিনা তাও ভেরিফাই করার দায়িত্ব বর্তাচ্ছে ওই কমিটির উপরে। এবারে আরও বলা হলো, শুধু এইটি বলেই ক্ষান্ত থাকলেন না, তারা আরও কি বললেন, দ্য এক্সারসাইজ টু ডিটারমাইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে এই এ অ্যান্ড বি shall be carried out before 6th March 2026. The next consequential step, that is the amount of the first installment subject to the determination of the committee, should be paid by 31st March 2026. অর্থাৎ এই কমিটি এই যে টোটাল অ্যামাউন্টের হিসাব করবে আর একটা শিডিউল তৈরি করবে, এই টোটাল কাজটা করবে 6ই মার্চ 2026-এর মধ্যে। এখন চলছে 5ই ফেব্রুয়ারি 2026 আর 6ই মার্চ মানে 1 মাস, এই 1 মাস সময়ের মধ্যে তারা টোটাল অ্যামাউন্টটা হিসাব করবে এবং একটা শিডিউল তৈরি করবে, যে শিডিউলে যেটি কটি ফেজে কিভাবে টাকাটি দেওয়া যাবে। সেটা 10টি হতে পারে, 20টি হতে পারে, সেটা কিন্তু স্টেটের হাতে নেই, সেটা কিন্তু কমিটির হাতে, এবং কমিটিতে কোনো স্টেট রিপ্রেজেন্টেটিভ নেই বলেই আমি যেটুকু দেখতে পাচ্ছি। তবে এটা যদি কমিটি আবার চেঞ্জ হয় জানি না কি হবে, তবে এই কাজটি টোটাল করবে 6ই মার্চের মধ্যে। এবং এই ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা, অর্থাৎ কমিটি কি করলেন, হয়তো দেখা গেল কমিটির কাছেও একটা বাউন্ডনেস আছে, তারা কিন্তু কমিটির কাছে কি বাউন্ডনেস করলেন, তারা আবার বলতে পারলেন না, বা কমিটি বলবেন না যে ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হবে 27 সালে বা 28 সালে বা 29 সালে, এরকম দেওয়া হবে না। ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দিতে হবে 31শে মার্চ 2026-এর মধ্যে। এবারে কমিটি কি, the committee shall be accorded all facilities and privileges including all necessary logistical arrangements। অর্থাৎ এই যে কমিটি গঠন করা হবে, এই কমিটিকে যদি কোনো লজিস্টিক সাপোর্ট না দেওয়া হয়, অফিস ঘর না দেওয়া হয়, পয়সা কড়ি না দেওয়া হয়, তাহলে কমিটি কাজ করবে কী করে? কমিটি তখন আবার কোথায় যাবে, কার কাছে হাত পাতবে? তো সে কারণেও বলে দেওয়া হলো অর্ডারে যে কমিটিকে সমস্ত ফ্যাসিলিটিজ, সমস্ত প্রিভিলেজ, সমস্ত নেসেসারি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্টস, তাদের যা যা লাগবে, অফিসের সে কম্পিউটার থেকে, প্রিন্টার থেকে, ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে এভরিথিং, যা কিছু একটা অফিস করতে গেলে যা লাগবে, যে লজিস্টিক্স লাগবে সমস্ত কিছু দিতে হবে, তাকে প্রোভাইড করতে হবে। এক্সপেন্স কে করবে, দ্য এক্সপেন্সেস শ্যাল বি বর্ন বাই দ্য অ্যাপিল্যান্ট স্টেট। এই খরচটাকে বহন করতে হবে কাকে? স্টেট। তাহলে স্টেটের শুধু ডিএ দেওয়া নয়, এই ডিএ দেওয়ার উপরেও আরও একটা খরচ বর্তালো, যেটি হচ্ছে এই কমিটির পিছনে খরচ করা, এই কমিটির লজিস্টিক এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য। এটা কিন্তু লামসাম 10,000, 20,000, 1 লাখ, 2 লাখের গল্প নয়, এইটি কিন্তু এই কমিটির গল্প অনেক। এই কমিটির খরচার যদি হিসেব আসবে, সেই হিসেবটা কিন্তু এই যে টোটাল অ্যামাউন্টটা পড়বে, আমার মনে হয় এটা খুব একটা কম সম কিছু হবে না, আশা করি অনেকটাই পড়বে, কারণ তাদের বেতন থেকে শুরু করে অনেক কিছু আসবে। তাদের বেতন বলতে স্যালারিড হয়তো হবে না, কিছু একটা লামসাম, তারা যত মাসের জন্য কাজ করবেন তাদেরকে তো একটা পারিশ্রমিক রেমুনারেশন দিতে হবে, সেটাও কিন্তু স্টেটকে বহন করতে হবে। ইন সো ফার অ্যাজ দ্য রেমুনারেশন বলা হয়েছে, দেখুন আবার, ইন সো ফার অ্যাজ দ্য রেমুনারেশন for the committee members is concerned, we leave the same to the wisdom of the chairperson। আচ্ছা, এইখানে যেটি বলা হলো রেমুনারেশনের কথা যেটা বলছিলাম, রেমুনারেশন এই মেম্বারদের যে হবে সেটা কোর্ট বলছেন আমরা ছেড়ে দিচ্ছি কার উপরে? উইজডম অফ দ্য চেয়ারপারসন। আচ্ছা, চেয়ারপারসনকে, কমিটির চেয়ারপারসন হলেন মিস জাস্টিস ইন্দু মালহোত্রা, ইনি হলেন অনারেবল জাস্টিস। তো ইনার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, ইনি রিমিউনারেশন সেট করবেন, ইনি রিমিউনারেশনটাকে ঠিক করবেন যে কত রিমিউনারেশন পাওয়া উচিত আদার্স মেম্বারসদের জন্য। ভাবুন কত টাকা খরচ হবে, শুধু ডিএ দেওয়া নিয়ে ভাবছেন বা সবাই ডিএ বলছেন, কিন্তু এটা স্টেটের কিন্তু একটা এক্সট্রা বার্ডেন হলো, যেটা হচ্ছে এই কমিটির পেছনে খরচ করতে হবে এখন। It stands clarified that those employees of the state
who have retired in the pendency of this litigation shall also be entitled to benefits in accordance herewith. অর্থাৎ যারা রিটায়ার করলেন বেনিফিট না পেয়ে 2008 থেকে 2019-এর মধ্যে যারা যারা রিটায়ার করে গেছেন সমস্ত ব্যক্তিরাই কিন্তু যে টাকাটা তারা প্রাপ্য সেই টাকাটা অবশ্যই তারাও পাবেন। এবারে আবার এখনো শেষ হয়নি। লেট দ্য অ্যাপিল্যান্ট স্টেট after payment of first installment file a status report indicating the determination made by the committee, the schedule adopted, the status of the first payment list on 15th April 2026। এইটি কিন্তু জাজমেন্ট হলো, ফাইনাল জাজমেন্ট হলো, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে ছেড়ে দেয়নি, ডিসপোজড অফ করেনি। স্ট্যান্ডস ক্লোজড, pending applications if any shall stand closed in the circumstances there shall be no order as to cost। কোনো অর্ডার হবে না, কিন্তু এইটা সুপ্রিম কোর্ট হাত থেকে ছেড়ে দেয়নি। এইটি সব থেকে বড় ব্যাপার, সব থেকে সরকারি কর্মচারীদের বুঝে নেওয়ার ব্যাপার যে দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে লিস্ট অন 15th April 2026 ফর কমপ্লায়েন্স রিপোর্টটা হলো কি না সেটা কিন্তু 15th April 2026-এ তারা কিন্তু দেখবেন যে ফার্স্ট ইনস্টলমেন্ট ছাড়া হয়েছে কি না, 25% দেওয়া হয়েছে কি না। কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি, 15th April 2026, খুব বেশি দেরি নয়। তাহলে এটা হয়তো দেখুন আইন আছে, যেমন আইনের ফাঁক আছে এবং সেটাকে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে ব্যবহার করছেন। মানে আইনজীবীরা মানে বিভিন্ন বই পড়ে বিভিন্ন সময়ে তারা সব সময় খুঁজছেন কোথায় ফাঁক আছে। হ্যাঁ, এক পক্ষের উকিল খুঁজছেন এটাকে কিভাবে জয় করে নিয়ে আসা যায়, আর যিনি বিপক্ষের উকিল তিনি খুঁজছেন এর ফাঁক থেকে কিভাবে আমি বেরোতে পারি। এটাই তাদের একটা লিগ্যাল ব্যাটেল, যেটাকে খুব ভালো পরিভাষায় নাম দেওয়া হয়েছে লিগ্যাল ব্যাটেল। কিন্তু লিগ্যাল ব্যাটেলে অনেক সময় টাইম কিলিংটাও তাদের ক্ষেত্রে একটা বেশ অস্ত্র বা হাতিয়ার হয়, যেটা অনেক সময় আমরা দেখেছি এই লিগ্যাল ব্যাটেল করতে গিয়ে তারা টাইম কিলিংটাকেও একটা আইনের ফাঁক হিসাবে ব্যবহার করেন। যাই হোক, হয়তো আরও কিছুদিন দেরি হবে, হয়তো 15th এপ্রিল, হয়তো মেবি হতে পারে। এমন অনেক সময় হয়েছে অনেক কেসে যে অ্যাডভোকেটের শরীর খারাপ, আসতে পারেননি, তিনি যেহেতু নেই তিনি বলছেন আমাদের এখন কিছু করেনি, আমাদের আরেকটা ডেট দেওয়া হোক। তো বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যারাইজ হতে পারে, কিন্তু অ্যাট লাস্ট মানে একেবারে শেষে এসে কিন্তু তার একটা লিগ্যাল ব্যাটেলে কিন্তু লিগ্যাল ভ্যালিড পয়েন্টে কিন্তু একটা আসতে হয়। তো যাই হোক, যেটা বলার যে আজকের যে রায়, সেই রায় কিন্তু মারাত্মক রায়। সুপ্রিম কোর্ট কিন্তু হাত ধুয়ে ফেলেনি, সেটা কিন্তু হাতে রেখেছে এবং 15th April 2026-এ এটার কিন্তু কমপ্লায়েন্স রিপোর্টও তারা চেক করবে। কমিটির হাতেও ছাড়েনি, কমিটি তো গঠন করা হয়েছে, কমিটি আবার কি করছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট দেখবে। তো যাই হোক, মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এইটা কিন্তু এই রায়টা অর্ডারটা দেওয়া হলো, এবং সবথেকে বড় ব্যাপার সেটি হচ্ছে এটি কিন্তু লিগ্যালি এনফোর্সেবল রাইট হিসাবে স্বীকৃতি পেল কোর্টে।